স্বার্থপর এই পৃথিবীতে প্রকৃত বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুই বন্ধুর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে দুই বন্ধু বাস করত। দুই বন্ধুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে এবং সবসময় একসাথে থাকতো। ফলে তাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল অপার। দুইজনেই ছিল প্রচণ্ড উদার মনের এবং দুই বন্ধুই আচরণে খুব ভালো ছিল এবং একে অপরের জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতেও প্রস্তুত ছিল। কিন্তু তারা যে রাজ্যে বাস করত সেই রাজ্যের রাজা খড়গ সিং ছিলেন অত্যন্ত তিক্ত, নিষ্ঠুর এবং পাথরের হৃদয়ের অধিকারী। নিজের ইচ্ছে মতো মাঝে মাঝে কিছু খারাপ পদক্ষেপ তিনি নিয়ে নিতেন, যেটা প্রজাদের প্রচণ্ড কষ্ট দিত। এক কথায় তিনি কখনো প্রজাদের খুশি রাখতে পারতেন না। তার প্রণীত আইনে কোনো প্রজা খুশি ছিল না, কিন্তু রাজার আদেশ মেনে নেওয়া ছাড়া প্রজাদের কাছে কোনো উপায়ও ছিল না। কেউ রাজার বিরোধিতা করার মতো সাহস করতে পারত না, কারণ রাজার আদেশ অমান্য করলে কঠিন শাস্তি ভোগ করতে হতো। কখনো কখনো ছোট্ট ভুলের জন্য মৃত্যুদণ্ডের পর্যন্ত আদেশ দিয়ে দিতেন রাজা খড়গ সিং। রাজার এই প্রকার আচরণ সেই দুই বন্ধু ওম আর পরমকে খুব বিরক্ত করত। তারা চাইতো রাজার বিপক্ষে আন্দোলন করবে, মানুষের অধিকারের জন্য লড়াই করবে। কিন্তু শুধু চাইলেই তো হবে না, অন্যের সহযোগিতাও তো প্রয়োজন। আর কেউই রাজার বিরুদ্ধে মুখ খুলত না। কিন্তু রাজ্যের মানুষদের জাগ্রত করতে দুই বন্ধুর চিন্তার সীমা ছিল না। তাই তারা পরিকল্পনা করে জনবহুল কোনো স্থানে গিয়ে রাজ্যের অন্যান্য মানুষদের এই ব্যাপারে বোঝানোর চেষ্টা করবে। তারা ঠিক করে গ্রাম থেকে দূরে রাজ্যের রাজধানীতে এসে মানুষদের বুঝিয়ে রাজার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। পরম খুব সুন্দর কথা বলতে পারত, তাই তারা ঠিক করে পরম রাজধানীতে যাবে এবং ওম গ্রামে থেকে গ্রামের মানুষদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করবে। যথারীতি রাজার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য পরম রাজধানীতে এসে পৌঁছায়। সে একটি গাছের নিচে রাজার আইন এবং এর দ্বারা প্রজাদের ক্ষতির কথা বিস্তারিতভাবে মানুষদের বোঝানোর চেষ্টা করতে থাকে। বিশেষ কারণবশত সেই সময় রাজার দুই প্রহরী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তারা যখন দেখলেন এক স্থানে বেশ ভিড় জমায়েত হয়ে আছে, তখনই তারা সেখানে পৌঁছায় এটা জানার জন্য যে সেখানে আসলে কি সমস্যা হয়েছে। পরম সেই মুহূর্তে রাজার খারাপ আচরণের ব্যাপারে অন্যদের বোঝাচ্ছিলেন। সেটা লক্ষ্য করার পর একজন প্রহরী পরমকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে ওঠে, কে আপনি? আপনার সাহস তো কম নয়। এই রাজ্যে বসবাস করে রাজার নামেই নিন্দা করছেন সকলের সামনে। সর্বোপরি তিনি এই রাজ্যের রাজা, আর সকলকে আহ্বান জানাচ্ছেন রাজার বিপক্ষে আন্দোলন করার জন্য। আপনার প্রাণের ভয় নেই? রাজা জানতে পারলে আপনার প্রাণদণ্ড দেবেন। অপর প্রহরী অন্যান্যদের দিকে তাকিয়ে বলে, ডাকবো নাকি সৈন্য সামগ্রী আপনাদের সকলকে ধরার জন্য? এখানে দাঁড়িয়ে রাজার নামে বদনাম শোনা হচ্ছে। রাজা জানতে পারলে সকলকে কড়া শাস্তি দেবেন। এই সব কিছু শুনে কিছু মানুষ সেখান থেকে পালিয়ে যেতে থাকে। পরম সকলকে উদ্দেশ্য করে বলে, আপনারা যাবেন না। এই নিষ্ঠুর শাসন চলতে দেওয়া যায় না। আপনার বাক স্বাধীনতা যে রাজা দিতে না পারে, তার রাজত্বে আপনারা কখনোই খুশি হতে পারবেন না। এই রাজাকে বহিষ্কার করতেই হবে। পরম আরও বলে যে আমি সবসময় সত্য বলি। ভেবে দেখুন, এই রাজা কিন্তু কখনো রাষ্ট্রের স্বার্থে ভালো পদক্ষেপ নেন না। সেই দুই প্রহরী অগত্যা পরমকে বন্দি করে এক প্রকার মারতে মারতে রাজার কাছে নিয়ে আসে। সেই দুই প্রহরী রাজার কাছে পরমকে এনে রাজাকে সমস্ত ঘটনাটা বিস্তারিতভাবে সাজিয়ে গুছিয়ে জানায়। রাজা রাগে গজগজ করতে করতে পরমকে জিজ্ঞাসা করে, এরা যেটা বলছে সেটা কি ঠিক?
তুমি কি আমার নামে অন্যদের খারাপ কথা বলছো? তুমি আমার বিরুদ্ধে মানুষজনদের জড়ো করার চেষ্টা করছো। তুমি জানো, এটা যদি সত্যি প্রমাণিত হয়, আমি তোমার প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারি। পরমের চোখে তখনও বিন্দু মাত্র ভয় নেই। সে রাজাকে বলে, আমাকে ক্ষমা করুন, তবে আমি সবসময় সত্যকে সমর্থন করি। তাই আমি যা বলেছি, যা করেছি তাই সত্য, এবং এতে আমি বিন্দু মাত্র লজ্জিত নই। আপনি আমাকে প্রাণে মেরে ফেললেও আমি আমার বাক্যে অনড়। আমি শুধু চাই আপনার ভুল ধরাতে, আপনাকে বোঝাতে যে আপনার দ্বারা ঘোষিত কার্যকলাপে মানুষ কতটা কষ্ট পাচ্ছে। আমি চাই আপনি একজন সৎ, চরিত্রবান, প্রজাপরায়ণ রাজার ভূমিকা পালন করুন। এই সকল কথা শুনে রাজা প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং রাগের বশে তিনি আগত দশমীর দিন পরমকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেন। রাজার আদেশে সৈন্যরা পরমকে অন্ধকূপে তালা বন্ধ করে রাখে। রাজা আরও আদেশ দেন যে মৃত্যুর আগে পর্যন্ত এই যেন জল পর্যন্ত না পায়। এই খবরটা খুব শীঘ্রই তার বেস্ট ফ্রেন্ড ওম জানতে পারে। সে পরমের সাথে দেখা করতে রাজ দরবারে আসে। অনেক কাকুতি মিনতি করার পর তাকে পরমের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়। অন্ধকূপে পৌঁছে সে পরমকে বলে, বন্ধু, তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে। আমাদের নেওয়া সিদ্ধান্ত হয়তো ভুল ছিল। পরম বলে, না বন্ধু, অন্যের স্বার্থে যদি প্রাণ বিসর্জন দিতে হয় তাহলে তার থেকে পবিত্র কাজ আর কি হতে পারে। আমার এই কর্মের জন্য আমার কোনো অনুতাপ নেই বন্ধু। ওম তখনও বন্ধুর মুখে হাসি দেখে অবাক হয়ে যায়। সে পরমকে বলে, আমাকে শুধু বলো, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। পরম বলে, বন্ধু, আমার মৃত্যুর পর আমার মা আর বোনের দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ তোমার। ওম কাঁদতে কাঁদতে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি অবশ্যই তাদের ভালো মতো দেখভাল করব, কিন্তু আমি চাই তোমাকে এখান থেকে বের করতে। পরম বলে, না বন্ধু, এটা হয়তো সম্ভব হবে না। এই কর্মে অযথা ঝুঁকি নিও না। কিন্তু কি বলতো, মৃত্যুর পূর্বে আমি নিজের মা এবং বোনকে একবার দেখতে চাই। তারা তো এখানে আসতে পারবে না। যদি একবার গিয়ে তাদের সাথে দেখা করে আসতে পারতাম তাহলে মৃত্যুর সময় আর কোনো আফসোস থাকতো না। এই বলে মাথা নিচু করে কাঁদতে থাকে পরম। ওম তাকে শান্ত করে বলে, আমি দেখছি কি করতে পারি। এই বলে সে সোজা রাজার কাছে যায়। নিজের পরিচয় দিয়ে সে রাজাকে বলে, মহারাজ, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার বন্ধু পরমকে তার মা আর বোনের সাথে একবার দেখা করে আসার জন্য অনুমতি দেয়া হোক। এটাই মৃত্যুর পূর্বে তার শেষ ইচ্ছা। রাজা বলেন, কিন্তু আমি যদি ওকে ছেড়ে দেওয়ার আদেশ দিই এবং দশমীর পূর্বে যদি সে ফিরে না আসে তাহলে কি হবে? ওম বলে, আমি তার হয়ে বন্দি থাকছি মহারাজ। ও না এলে আপনি আমাকে ফাঁসি দিয়ে দেবেন। রাজা মুচকি হেসে বলেন, নিজের বন্ধুর ওপর তোমার এত আস্থা? মৃত্যুকে সবাই এড়াতে চায়, তুমি ভুল করছো। একবার যদি আমি ওকে ছেড়ে দিই ও আর ফিরে আসবে না। কেন মৃত্যুকে নিজের দিকে টেনে নিচ্ছ? ওম বলে, মহারাজ, আমার বন্ধুর প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। ও সত্যবাদী, নিজের কথা কখনো ফেলে না। রাজা ওমের কথা মেনে নেয় এবং পরমকে ছেড়ে দিয়ে তার স্থানে ওমকে বন্দি করে নেন। ওমকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং কথা দিয়ে যে সে ঠিক সময়ে ফিরে আসবে, পরম নিজের বাড়ির পথে রওনা দেয় নিজের মা এবং বোনের সাথে দেখা করতে। তাদের সাথে দেখা করে কিছুক্ষণ কাটিয়ে সে তাদের বিদায় জানিয়ে পুনরায় রওনা দেয় রাজপ্রাসাদের উদ্দেশ্যে। তাড়াতাড়ি ফিরে আসার তাগিদে সে একটা জঙ্গলের পথ ধরে ফিরছিল। ঠিক সেই সময় সে কিছু ডাকাতের কবলে পড়ে। কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে তাকে অন্যত্র পালিয়ে যেতে হয় এবং সেই জঙ্গল থেকে বের হবার পথ সে এক প্রকার হারিয়ে ফেলে।
এইদিকে দশমীর সেই দিনটা চলে আসে যখন পরমের ফাঁসির কথা ঘোষণা করা হয়েছিল। যখন ফাঁসি হতে আর মাত্র 2 ঘন্টা বাকি, তখন রাজা ওমের কাছে গিয়ে অট্টহাসি হাসতে লাগলেন। তিনি ওমকে বললেন, নিজের প্রাণের মায়া সবারই আছে, তোমার বন্ধু একজন প্রতারক, তোমাকে এখানে ফাঁসিয়ে সে পালিয়ে গেছে। ওম হাসি মুখে রাজাকে বলে, আপনি এখনো ওকে চিনতে পারলেন না মহারাজ, ও নিশ্চয়ই ফিরে আসবে। আমার মন বলছে ও হয়তো কোনো বিপদে পড়ে গেছে, তাই একটু দেরি হচ্ছে। আর তাছাড়া ওর প্রাণ বাঁচাতে যদি আমার প্রাণ চলেও যায়, সেটা আমি হাসি মুখে বরণ করব। তারপর সেই সময়টা চলে আসে যখন ওমকে ফাঁসির স্থানে নিয়ে আসা হয়। আর কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো ওমের প্রাণটা চলেই যাবে। ঠিক তখনই পরম হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে সেখানে এসে পৌঁছায় এবং উপরের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলে, হে ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি সঠিক সময়েই এখানে পৌঁছাতে পেরেছি। তারপর সে রাজার দিকে তাকিয়ে বলে, মহারাজ, কথা মতো আমি প্রস্তুত, ওমকে আপনি ছেড়ে দিন আর আমাকে ফাঁসি দিয়ে দিন। অন্যদিকে রাজার দিকে তাকিয়ে ওম বলে, না মহারাজ, এর কথা শুনবেন না, আমি এখানে আগে এসেছি, তাই আমারই ফাঁসি হওয়া উচিত। আপনি আমাকে ফাঁসি দিয়ে পরমকে যেতে দিন মহারাজ। তাদের বন্ধুত্ব দেখে রাজা অবাক হয়ে যান এবং অজান্তেই ওনার চোখে জল চলে আসে। চোখ মুছতে মুছতে রাজা বলেন, 2 বন্ধুর একে অপরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি। রাজা খড়গ সিং তাদের দুজনকেই ছেড়ে দেন এবং বলেন যে এত ভালো এবং সত্যিকারের বন্ধুত্ব আমি কিভাবে ভাঙতে পারি। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি প্রজাদের সব কিছু ভালো করার আপ্রাণ চেষ্টা করব এবং এখন থেকে তোমরা 2 জনে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। রাজার এই প্রকার পরিবর্তন দেখে 2 বন্ধুই বেশ খুশি হয় এবং রাজাকে ধন্যবাদ জ্ঞাপন করে। বন্ধুরা, কে আপনার আসল বন্ধু সেটা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা কখনো ভুলবেন না। প্রথমত, বন্ধুত্ব এমনই হওয়া উচিত যেখানে একজন অন্যজনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত থাকে। দ্বিতীয়ত, বন্ধুত্বের মধ্যে কোনো ছল চাতুরি চলে না, কোনো স্বার্থ চলে না, কোনো লাভ ক্ষতির বিচার করা হয় না। তৃতীয়ত, নিঃস্বার্থ হলেই সেটাকে প্রকৃত বন্ধুত্ব বলা হয়। যেখানে স্বার্থ থাকে সেটাকে বন্ধুত্ব নয়, ব্যবসা বলে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।